তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো অথবা যারা ক্লাস 10-এ সদ্য উঠেছো, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা জানো যে তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বইয়ে অসুখী একজন বলে খুব সুন্দর একটি কবিতা রয়েছে। সেই কবিতাটাই আমি এখন লাইন বাই লাইন তোমাদের ব্যাখ্যা করে বোঝাবো। চেষ্টা করব খুব সহজ করে তোমাদের মতো করে বোঝানোর, যাতে একটুও এটাকে খুব চাপ নিয়ে পড়তে না হয়, মাধ্যমিক পরীক্ষায় উত্তর দেব তেমনটা ভেবে পড়তে না হয়, খুব সহজে যাতে গল্পের ছলে তোমরা বুঝে নিতে পারো আমি চেষ্টা করব তেমনভাবেই বোঝানোর। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক অসুখী একজন কবিতাটা লিখেছেন পাবলো নেরুদা। এবার প্রথমেই আমি এই কবিতা সম্পর্কে খুব ছোট ছোট কয়েকটা তথ্য বলে নেব, এবং এটাকে একেবারেই তোমরা তথ্য বলে ভাববে না, ভাববে যে এই কবিতাটা জানতে গেলে এর আনুষঙ্গিক কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। খুব চাপ নিয়ে মনে রাখার দরকার নেই, খুব সহজে গল্পের ছলে এটাকে মাথায় রাখো, তাহলে দেখবে পরীক্ষার হলে সহজে এখান থেকে ছোট প্রশ্নের উত্তর তোমরা লিখে আসতে পারবে। তো মূলত এই কবিতাটা একটি যুদ্ধবিরোধী কবিতা, পাবলো নেরুদা লিখেছেন, এবং এই কবিতাটা নেওয়া হয়েছে দ্য এক্সট্রাভ্যাগারিয়া গ্রন্থ থেকে। সেই গ্রন্থের লা ডেসডিচারা কবিতা থেকে কিন্তু এটা অনুবাদ করা হয়েছে, এবং নবারুণ ভট্টাচার্য এই কবিতাটা অনুবাদ করেছেন। তিনি বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রেখেছেন অসুখী একজন কবিতাটিকে। পাবলো নেরুদা চিলির বাসিন্দা, তার প্রকৃত নাম হলো নেকটালি রিকার্ডো। তো চলো তথ্যের পালা শেষ, এবার আমাদের কবিতায় পৌঁছে যাওয়া যাক। প্রথম থেকে আমি লাইন বাই লাইন বলছি এবং সেই অনুযায়ী তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। তোমাদের যদি বুঝতে একটু অসুবিধে হয়, কোনো শব্দের মানে কোনো লাইনের ব্যাখ্যা যদি তোমরা না বুঝতে পারো, অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই চেষ্টা করব সেই জায়গাটুকু আবার করে তোমাদের বুঝিয়ে দেওয়ার। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এখানে আমি বলতে প্রথমে মাথায় রাখবে যে আমি বলতে কিন্তু কবি নিজেকে বুঝিয়েছেন। তিনি বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম, তাকে বলতে কাকে, সেই তার প্রসঙ্গ আমরা কবিতা যত এগোবো তত পাবো যে তাকে কে এবং তার বলতে কাকে বোঝানো হয়েছে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, এই অপেক্ষা নিরন্তর, এই অপেক্ষা চিরন্তন, এবং যার জন্য এই অপেক্ষা তিনি হচ্ছেন কবি। কে সে অপেক্ষা করছে সেটাই জানবো পরবর্তী প্যারায়। আমি চলে গেলাম দূর দূরে, আমি প্রথমে বলেছি আমি বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে। তিনি বলছেন যে তিনি অনেক দূরে চলে গেলেন। দেখো দূর বলার পর 3টে ডট ডট রয়েছে। তোমরা প্রত্যেকে বই নিয়ে বসবে, বইয়ে এই কবিতাটা খুলে বসবে, তাহলে আমি যে লাইন বোঝাচ্ছি তোমরা সেই লাইনটা যদি দাগ দিয়ে দিয়ে পড়তে পারো, তার পাশে পাশে আমি যে সমস্ত তথ্য তোমাদের বলবো বা যা বোঝাবো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই পাশে পাশে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো। দেখো দূর বলার পর 3টে ডট রয়েছে। আমরা যেখানে এরকম 3টে ডট পাই তার মানে বুঝে নিতে হবে যে এর পরে আরও কিছু রয়েছে। এই দূরটা যে খুব সামান্য নয়, এটা যে অনেকটাই দূর সেটা বোঝাতেই কবি এই 3টে ডটের ব্যবহার নিয়েছেন। এর পরবর্তী প্যারায় রয়েছে শুধুমাত্র একটাই লাইন। কি লাইন? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানেই হলো প্রশ্ন, সে বলতে কে, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে কবির প্রিয়তমা, এবং এই প্রিয়তমাকে কবি প্রথম লাইনে বলেছিলেন তাকে বলে উদ্দেশ্য করে। অর্থাৎ তার প্রিয়তমা জানতো না যে কবিতাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে অনেকটাই দূর চলে গেছেন, যতটা দূরে গেলে আর পৌঁছানো যায় না সেই প্রিয়তমার কাছে আবারও। তো কবি জানেন যে তার হয়তো আর কখনো ফেরা হবে না, তিনি হয়তো আর কখনোই ফিরবেন না তার প্রিয়তমার কাছে, কিন্তু সেই প্রিয়তমা মনে মনে জাগিয়ে রেখেছে সেই আশা, সে জাগিয়ে রেখেছে তার সেই প্রিয়কে অর্থাৎ কবিকে সে কবে ফিরে পাবে, সেই আশায় সে দীর্ঘ অপেক্ষা করে চলেছে। পরবর্তী প্যারায় বলছে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান। এই একটা কুকুর চলে যাওয়া বা একটা গির্জার নান অর্থাৎ সন্ন্যাসিনী হেঁটে যাওয়া, এটাকে কেন আলাদা করে কবি লিখলেন? আমাদের প্রত্যেক দিনের যে নিত্য নৈমিত্তিক ঘটনা সেখানে বহু কিছু ঘটে যায়, কত পাখি আসে যায়, কত গাড়ি ঘোড়া আসা যাওয়া করে, কত মানুষের আনাগোনা হয় একটা রাস্তায়, কিন্তু কবি দুটো বিষয়কে তুলে ধরেছেন এটা বোঝাতে যে নিত্যদিন যেমন স্বাভাবিকভাবে চলে, যেমন করে সূর্য ওঠে সূর্য অস্ত যায়, সেই সবটাই খুব স্বাভাবিকভাবে চলছে, শুধু একজন মানুষ যে অপেক্ষা করছে তার সে অপেক্ষা শেষ হচ্ছে না, যার জন্য সে অপেক্ষা করছে সে ফিরে আসছে না। অর্থাৎ এই প্রিয়তমার সঙ্গে কবির বিচ্ছেদ যেন দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে, কিন্তু বাকি পৃথিবী একই রকমভাবে বয়ে চলেছে, তাতে বাকি পৃথিবীর কোনো রকম সমস্যা হচ্ছে না, একটুও অস্বাভাবিকতা কিছুই দেখা যাচ্ছে না। একটা সপ্তাহ আর একটা বছর চলে গেল,
অর্থাৎ বোঝানো হচ্ছে যে কবি যে তার প্রিয়তমাকে ছেড়ে দূরে চলে গেলেন, তাদের মধ্যে যে একটা দীর্ঘ বিচ্ছেদ ঘটে গেল, তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। সপ্তাহ চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, অর্থাৎ দিন একে একে কেটে যাচ্ছে, কিন্তু তাদের সেই বিচ্ছেদ কাটছে না, তাদের পুনর্মিলন ঘটছে না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমার বলতে কবি এখানে নিজেকে বুঝিয়েছেন। ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ কবি যে রাস্তা দিয়ে চলে গিয়েছিলেন, তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে গিয়েছিলেন, সেই রাস্তা দিয়ে বহু মানুষের আনাগোনা হয়েছে, কুকুর বিড়াল নানান রকম পশু পাখির আনাগোনা হয়েছে, গির্জার সন্ন্যাসিনী হেঁটে গেছেন, কিন্তু তারপরেও সেই কবি আর ফিরে আসছেন না সেই রাস্তা দিয়ে, এবং তার যে পায়ের দাগ সেটুকুও মুছে গেছে বৃষ্টির জলে, অর্থাৎ কবির কোনো অস্তিত্বই সেই রাস্তায় আর রইল না। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার বলতে এখানে কবির প্রিয়তমাকে বোঝানো হয়েছে, যে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তার কবির, অর্থাৎ তার প্রিয়ের জন্য, তার প্রিয় মানুষটির জন্য তিনি অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ তার যে দিনগুলো সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে কাটছে না। বাকি পৃথিবী যতই স্বাভাবিকভাবে নিজের নিয়মে যুগের তালে এগিয়ে যাক না কেন, সেই প্রিয়তমার কিন্তু দিন এক একটা পাথরের সমান হয়ে যাচ্ছে, তার বছর কেটে যাচ্ছে, দিন গড়িয়ে যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু যে অপেক্ষায় সে দাঁড়িয়ে রয়েছে দরজায়, সে অপেক্ষার কোনো শেষ হচ্ছে না। সেই বছরগুলো যেন একটা পাথরের ভারের সমান তার মাথার উপর চেপে বসছে। তারপর যুদ্ধ এলো। এই যুদ্ধ এসেছিল সমভূমিতে, এবং যে যুদ্ধ সব কিছুকে ওলটপালট করে দিয়েছিল, সময়কে একটা টালমাটাল পরিস্থিতির সম্মুখীন করেছিল। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এই ভয়ঙ্কর দিকটা, যুদ্ধ মানেই একটা ভয়ঙ্কর দিক আমরা জানি, তো সেই ভয়ঙ্করতাটাকে বোঝানোর জন্যই কিন্তু এখানে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এই তুলনাটা আনা হয়েছে। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আমাদের সকলের কাছেই খুব সেন্সিটিভ একটা জায়গা। আমরা জানি শিশুর খুন হওয়া, শিশুর মৃত্যু হওয়া, এগুলো প্রত্যেকটা মানুষের আবেগে গিয়ে ধাক্কা দেবে, প্রত্যেকটা অনুভূতিশীল মানুষেরই শোকে সে তার আবেগঘন হয়ে পড়বে যখন একটা শিশুর খুন হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিংবা বাড়িরা খুন হচ্ছে। এখানে বাড়িকেও যেন মানুষের সমান হিসেবে দেখা হয়েছে, কারণ একটা বাড়ি মানে শুধুই একটা জড়বস্তু নয়, একটা বাড়ির সঙ্গে জুড়ে রয়েছে অনেকগুলো পরিবার, সে প্রত্যেকটা মানুষের জীবন জড়িয়ে রয়েছে একটা বাড়ির সঙ্গে। সুতরাং একটা যুদ্ধ কতটা ভয়ঙ্কর হয় যে সে একটা গোটা বাড়িকে খুন করে ফেলছে, অর্থাৎ শিশু সহ সেই বাড়ির প্রত্যেকটা পরিবার পরিজন সবাইকে সর্বশান্ত করে দিচ্ছে। সেই মেয়েটির মৃত্যু হলো না। কবি বলছেন যে যে মেয়েটি অপেক্ষায় দাঁড়িয়েছিল পৃথিবীর এত টালমাটাল অবস্থার শেষেও, সেই মেয়েটি কিন্তু স্থির দাঁড়িয়ে আছে কবির অপেক্ষায়। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। শান্ত হলুদ কেন বলা হয়েছে? দেখবে গাছের পাতা, তোমরা জবা ফুল গাছ প্রত্যেকেই দেখেছো, জবা ফুল গাছের পাতা দেখবে যখন বেরঙিন হয়ে যায় তখন সে হলুদ হতে থাকে, অর্থাৎ সে শুষ্ক হয়ে যাচ্ছে, প্রাণহীন হয়ে যাচ্ছে। দেবতারাও যেন প্রাণহীন হয়ে পড়ছে, কারণ দেবতার উপর মানুষ আর কোনো বিশ্বাস রাখতে পারছে না। যখন চারপাশে যুদ্ধের যে পরবর্তী পরিস্থিতি, চারপাশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তখন মানুষ আর দেবতা ঈশ্বর এদের উপর ভরসা রাখতে পারছেন না। তাদেরকে মনে হচ্ছে যেন তারাও শুষ্ক হয়ে আসছে, তারাও প্রাণহীন হয়ে আসছে। সেই জন্যই শান্ত হলুদ দেবতারা এই তুলনাটা দেওয়া হয়েছে। বলছে যে যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা যেন মানুষকে দেখেনি, মানুষের মঙ্গল কামনা করেনি, সেই জন্যই এত অমঙ্গল পৃথিবীকে ঘিরে ধরেছে। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না, স্বপ্ন দেখতে পারলো না। অর্থাৎ মানুষ আর কোনো স্বপ্ন দেখার মতন আশা ভরসা তাদের কাছে বেঁচে নেই, ঈশ্বরের প্রতি ভরসা তাদের নেই, নিজেদের যে আত্মবিশ্বাস সেটুকুও যেন টলে গেছে, এবং পরবর্তী যে আশা নিয়ে মানুষ বাঁচবে, যে স্বপ্ন নিয়ে বাঁচবে, তার কিছুই আর বেঁচে নেই। একটা যুদ্ধ গোটা পৃথিবীকে তছনছ করে দিয়েছে।
সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, আবারও আমি শব্দের প্রয়োগ ঘটছে। এই আমি উত্তম পুরুষের ব্যবহারের মাধ্যমে কবি কিন্তু বারে বারে নিজেকেই বুঝিয়েছেন। তিনি বলছেন যে যে বিষয়গুলোর সঙ্গে তার স্মৃতি জড়িয়ে, যে মিষ্টি বাড়ি যেখানে তার বহু মুহূর্ত সুন্দর সুন্দর টুকরো স্মৃতি জড়িয়ে আছে তার প্রত্যেকটি কোণায়, সেখানে যে ঝুলন্ত বিছানা রয়েছে, যে বারান্দা রয়েছে, সেই সব কিছুর সঙ্গে তার স্মৃতি জড়িয়ে, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ সেই যুদ্ধের আগুন সবটাকে পুড়িয়ে ছাই করে দিল, ভস্ম করে দিল। কবির স্মৃতি যা কিছুর সঙ্গে জড়িয়েছিল সবই নিঃশেষ হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। আমরা জানি কাঠের যে উনুন, সেখানে রান্না হওয়ার পর শেষে ওই কাঠের কয়লাটুকু পড়ে থাকে, ঠিক তেমন করেই পৃথিবী জুড়ে সেই কাঠের কয়লার মতন সমস্ত স্মৃতি ভস্ম হয়ে গেল, ছাইয়ে পরিণত হয়ে গেল। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। গোটা পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা শব্দে শব্দে কবি কিন্তু যুদ্ধের সেই ভয়ঙ্কর দিকটাকে তুলে ধরেছেন, সেই বিভৎসতার দিকটাকে তুলে ধরেছেন। রক্তের দাগ, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, এই সবটাকেই যদি আমরা একটু কল্পনা করি, দেখতে পাবো যে যুদ্ধের ভয়ঙ্কর রূপটাই কিন্তু বারবার এই লাইনগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে। কবি সেটাই বোঝাতে চেয়েছেন তার পাঠককে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কবি শেষে গিয়েও সেই মেয়েটিকে ভুলছেন না। সেই মেয়েটির সঙ্গে যে দীর্ঘ বিচ্ছেদ তার ঘটে গেছে, তার কথা কিন্তু কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বারে বারে বললেন, এবং শেষ করলেন তার সেই প্রিয়তমার কথা দিয়েই, যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ পৃথিবীতে বহু অদল বদল এলো, পৃথিবীতে যুদ্ধ ঘটে গেল, কবির সমস্ত স্মৃতি নিঃশেষ হয়ে গেল। যে রাস্তা দিয়ে কবি গিয়েছিলেন সেই রাস্তায় তার পায়ের দাগটুকু পর্যন্ত বৃষ্টির জলে ধুয়ে গেল, তার সমস্ত অস্তিত্ব ফুরিয়ে গেল। কিন্তু তারপরেও সেই মেয়েটি কিন্তু ফুরলো না, সেই মেয়েটি কিন্তু যুদ্ধের আগুনে নিঃশেষ হয়ে যায়নি। সেই মেয়েটি কবির অপেক্ষায় আজও সেই দরজায় দাঁড়িয়ে আছে, সেই রাস্তার দিকে তাকিয়ে। তার যে চিরন্তন অপেক্ষা তা কিন্তু রয়ে গেল। তার কারণ হচ্ছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন যে সমস্ত সৃষ্টির মূলে রয়েছে প্রেম, আর সেই প্রেম চিরন্তন, সেই প্রেম শাশ্বত, তার কোনো নিঃশেষ নেই। ঠিক যেমন আমরা জানি আত্মা কখনো ধ্বংস হয় না, প্রেমও তেমনি কখনো ধ্বংস হয় না। প্রেম শাশ্বত এবং চিরন্তন, সূর্যের মতোই চিরন্তন। তো সেই প্রেম রয়ে গেল। কবির সেই প্রিয়তমা সেই প্রেমের ভরসাটুকু রেখেই কবির অপেক্ষায় আজও দাঁড়িয়ে রইল সেই দরজায়। তো এই হলো তোমাদের অসুখী একজন কবিতা। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোনো অসুবিধে থাকে, কোনো শব্দের অর্থ যদি বুঝতে না পারো, কোনো লাইনের ব্যাখ্যা যদি বুঝতে অসুবিধে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই যে জায়গাগুলোতে কৌতূহল রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার। অন্য কোনো কবিতা বা গল্পের ব্যাখ্যা যদি তোমরা চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী পরবর্তী ভিডিও আনার। আজকের মতো এ পর্যন্তই।